নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কবিতার লাইন শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা কোন কবিতাটা পড়ব। নমস্কার, স্বাগত জানাই আরও একবার তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ নিনজাস চ্যানেলে। আমি ওয়াইজ নিনজাস ক্রিয়েটর কোচ বিদ্যুৎ লেখা। আবৃত্তি শুনেই বুঝতে পেরে গেছো আজকের ক্লাসে আমরা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা পড়ব। সম্পূর্ণ আলোচনা, প্রশ্নোত্তরের সাজেশন এসব বিস্তারিত জানব, তাই ভিডিও বড় হবে। সময় হাতে নিয়ে খাতা কলম জলের বোতল সঙ্গে নিয়ে এক মনে অনস্ক্রিন পড়াশোনায় বসে পড়ো। সম্পূর্ণ ভিডিও দেখে শিখে নাও সবটুকু। কবিতার অতলে এক মনে ডুব না দিলে সেই জাদু থেকে বঞ্চিত হবে। তাই চলো এবার শুরু করি। প্রথমে কবি পরিচিতি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলা কবিতা ভুবনে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের একজন গুরুত্বপূর্ণ কবি। তিনি মূলত 50-এর দশক থেকে বাংলা সাহিত্য জগতে সক্রিয় ছিলেন। মানবতার পূজারী কবির কবিতায় মানবতা, সমাজ মনস্কতা বিশেষভাবে স্থান পেয়েছে। জীবনকে তিনি ভালোবেসেছেন পরম মমত্ববোধ দিয়ে। তাই আবহমান কবিতায় আমরা শুনতে পাই, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। অথবা অন্য আরেকটি কবিতায় আশ্রয়হীন পুঁটলি ঘাড়ে করে চলে যাওয়া মানুষটিকে কবি গৃহজীবনে আহ্বান জানান এভাবে, ও বড় বউ ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। সহজ সরল কথায় গভীর অনুভবে সিক্ত অক্ষরমালা তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী 1924 সালে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। কবির বাবা ছিলেন ইংরেজি ভাষা সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক জিতেন্দ্রনাথ চক্রবর্তী এবং মায়ের নাম ছিল প্রফুল্লনন্দিনী দেবী। শিশু বয়সেই তার মধ্যে কবিত্বের সহজ স্ফুরণ দেখা গিয়েছিল। মাত্র 7 বছর বয়সে শ্রীহর্ষ পত্রিকায় কবিতা প্রকাশের মধ্যে দিয়ে বাংলা কবিতার ভুবনে তার প্রথম প্রবেশ। তার কাব্যগ্রন্থ নীল নির্জন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই পাঠক মহলে বহুল সমাদৃত হয়। অন্ধকার বারান্দা, নিরক্ত করবী, নক্ষত্র জয়ের জন্য, কলকাতার যিশু, উলঙ্গ রাজা, পাগলা ঘণ্টি প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়াও তার অন্যান্য অনেক গ্রন্থ আছে, আমি অতটা এখানে দিইনি। আচ্ছা, কর্মজীবন দেখে নিই। সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে দৈনিক প্রত্যহ, মাতৃভূমি, স্বরাজ, ইউনাইটেড প্রেস অফ ইন্ডিয়া, সত্যযুগ প্রভৃতি সংবাদপত্রে সাংবাদিকতা করে অবশেষে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীতে যোগদান করেন। রবিবাসরীয় বিভাগের দায়িত্ব সামলানোর পরে কিশোরদের জন্য পত্রিকা আনন্দমেলা সম্পাদনার দায়িত্বভার তাঁকেই সামলাতে হয়। সম্মান ও স্বীকৃতি হিসেবে পেয়েছেন উল্টোরথ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য
সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার প্রভৃতি। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। 2018 সালের 25শে ডিসেম্বর কলকাতায় তার মৃত্যু হয়। এবার কবিতার উৎস কোনখান থেকে আমাদের পাঠ্য হিসেবে আবহমান কবিতাটি নেওয়া হয়েছে সেটা জানব। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতাটি তার অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এবার আসি কবিতার বিষয় সংক্ষেপে। সান্ধ্য বাতাসে উঠোনে লাউ মাচার পাশে একটা ফুল আন্দোলিত হচ্ছে। এই উঠোন আসলে ফেলে আসা শৈশবের স্পর্শে পূর্ণ, আমাদের জীবনের অতীত মুহূর্তের মতোই ফুলটি। কবি স্মরণ করিয়ে দিচ্ছেন সেই সব অতীত মুহূর্ত ফুলেদের। এই উঠোনেই একদিন অনেক বছর পূর্বে নিবিড় অনুরাগে ঘর বাঁধা হয়েছিল। পরিস্থিতির কারণেই হয়তো হারিয়ে গিয়েছিল ঘরের বাসিন্দা, হয়তো চলে গিয়েছিল দূরে কোথাও। আবার এই মাটি, এই হাওয়াকে ভালোবেসে তাকে ফিরেও আসতে হয়েছে। মানুষের শৈশব কিংবা আপন ঘরের প্রতি ভালোবাসা ও দুর্নিবার আকর্ষণ কোনোদিন ফুরোয় না। তাই অতীত স্মৃতিকে মনে করে তার সেই আপন ঘরে তাকে ফিরতে হয়। সেই ভালোবাসার আকর্ষণেই দিনের মধ্যে কখনো অবলীলায় মেখে নেয় ঘাসের গন্ধ। সারাটা রাত তারায় তারায় বুনে চলে স্বপ্নের জাল। দেখো, এখানে কবি বলেছেন বা কোনো নির্দিষ্ট একজনের নয় কবিতাটা যখন কবি লেখেন, সেই লেখা শেষ হয়ে যাওয়ার পরে কবিতা তখন আর কবির থাকে না, তখন তা সকলের হয়ে যায়। অন্তত কবিতায় যাদের তিনি নির্দেশ করছেন, কবিতা তাদের হয়ে যায়, কবিতা পাঠকের হয়ে যায়। তাই স্রষ্টার সৃষ্টিতে, সে শিল্পী হোক বা সাহিত্যিক হোক, স্রষ্টার সৃষ্টিতে কখনো শুধুমাত্র স্রষ্টাকে না খুঁজে তার যে সর্বজনীন আবেদন সেটাকে জানতে হয়। তো এখানেও সেই ঘরহারা মানুষ, সেই মানুষই হচ্ছে উদ্দেশ্য। সেই মানুষদের কথাই বলা হচ্ছে। সেই মানুষদের অতীত স্মৃতিকে মনে করে তার সেই আপন ঘরে তাকে ফিরতে হয়, অথবা তারা ফিরতে পারে না যারা, তাদের কথাও রয়েছে। সেই ভালোবাসার আকর্ষণেই দিনের মধ্যে কখনো অবলীলায় মেখে নেয় ঘাসের গন্ধ। সারাটা রাত তারায় তারায় বুনে চলে স্বপ্নের জাল। মানুষের জীবনে শৈশব থেকে ক্রমশ বড় হয়ে ওঠার মধ্যে ফেলে আসা অতীত স্মৃতি ও শৈশবের প্রকৃতির কোলের সঙ্গে বিচ্ছেদের জন্য অনেক কষ্ট যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। কবি যেন সেই যন্ত্রণা উপশম খুঁজে নেওয়ার সুলুক সন্ধান দিয়ে দিচ্ছেন লাউ মাচাটির পাশে গিয়ে দাঁড়াতে বলে, যেখানে চিরন্তন সময় ঘড়ির দোলকের মতো। দেখেছো তোমরা পেন্ডুলাম ক্লক? যারা দেখেছো বা এখনও যাদের বাড়িতে সেই পুরনো পেন্ডুলাম ক্লক আছে, দুলছে, এ মাথা থেকে ও মাথা দুলছে, সময় গুনছে। তো আমার মনে হয়েছে যে ফুল দুলে দুলে সেই সময় ঘড়ির আবহমান তালই গুনে চলেছে যেন। সেটা এইভাবে তোমাদের দেখাতে চেষ্টা করছি, তোমরা দেখো, বোঝো। কবি যেন সেই যন্ত্রণা
উপশম খুঁজে নেওয়ার সুলুক সন্ধান দিয়ে দিচ্ছেন উঠোনে লাউ মাচাটির পাশে গিয়ে দাঁড়াতে বলে, যেখানে চিরন্তন সময় ঘড়ির দোলকের মতো এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে দোতনা করছে যেন জীবনের চিরচলমানতা, ফিরে আসা যাওয়ার ছন্দ আর শৈশবের স্মৃতিমাখা হাতছানিকে, স্বস্তি ও শান্তিকে। দোতনা করছে মানে নির্দেশ করছে, ব্যঞ্জিত করছে, অভ্যন্তরীণ যে অর্থ তাকে প্রকাশ করছে। প্রত্যেক মানুষের হৃদয়েই শৈশবের সোনালি দিনগুলোর প্রতি এক অমোঘ আকর্ষণ ও ভালোবাসা চিরজাগরুক থাকে। তাই রূপকথার নোটে গাছটি মুড়লেও আবহমান কবিতায় নোটে গাছ অর্থাৎ মানুষের শৈশবের আনন্দ প্রকৃতি বুড়োয় তথা বয়স্ক হয়ে গেলেও মুড়োয় না, অর্থাৎ শেষ হয়ে যায় না। মাতৃভূমির সঙ্গে শৈশব স্মৃতির সম্পর্ক এভাবেই জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা ছোট ছোট সুখানুভূতির মিশেলে এক আবহমান চিরন্তন সাক্ষ্য বহন করে চলে। শিকড়ের খোঁজে ফিরে যাওয়ার এই আকুতি আসলে মুক্তির আকুলতায় জাগরুক হতে চাওয়ার এক শাশ্বত ও সর্বজনীন অনুভূতি। এবার কবিতার ভাবার্থ। কবিতার ভাবার্থ তোমরা জানো যে আবেগ, সেই আবেগটাকে সরিয়ে রেখে একেবারে মূল ভাবটা ছেঁকে তুলে বলা হয়। কবিতার ভাবার্থ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতায় আমরা দেখতে পাই ফেলে আসা শৈশবের উঠোন লাউ মাচার পাশে দুলতে থাকা একটি ছোট্ট ফুলের মতোই মানুষের অতীত স্মৃতি ও শিকড়ের টান কখনো মুছে যায় না। জীবনের নানা ঘাত প্রতিঘাতে শিকড় থেকে দূরে সরে গেলেও মানুষ বারবার ফিরে যেতে চায় তার শৈশবের স্নিগ্ধ উঠোনে, আপন ঘরে। কবি সেই চিরন্তন আবেগ, প্রকৃতির কোলে লুকানো শান্তি ও ভালোবাসার টানকে স্মরণ করিয়ে দেন। শৈশবের সুখস্মৃতি, মাটির গন্ধ এবং মাতৃভূমির টান জীবনের সমস্ত যন্ত্রণাকে ছাপিয়ে হৃদয়ে এক চিরন্তন আশ্রয় হয়ে থাকে। আমরা কবিতার বিষয়বস্তু ভাবার্থ পড়লাম। এবারে আসি যেগুলো এক কথায় উত্তর, এমসিকিউ। আমি শুধুমাত্র সঠিক উত্তরটাই লিখেছি, কেননা সঠিক উত্তর চোখের সামনে স্থির থাকলে তখন মাল্টিপল চয়েসের অন্যান্য চয়েসগুলো মধ্যে থেকে সঠিক উত্তরটাই তোমার চোখে ধরা দেবে সবার আগে। ছোট্ট ফুল কোন সময়ের বাতাসে তোলে? সন্ধ্যার, সন্ধ্যার বাতাসে বলেছেন কবি। আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? লাউ মাচার পাশে। আবহমান কবিতার কবি হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কোন গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না? নোটে গাছটি। সারাটা দিন আপন মনে কিসের গন্ধ মাখে? ঘাসের। বাগান থেকে কোন ফুলের হাসি হারায় না? কুন্দ ফুলের। সান্ধ্য কথাটির অর্থ কি? সন্ধ্যাকালীন, মানে সন্ধ্যা সময়, সেই সময়কালীন, সন্ধ্যাকালীন। আবহমান কবিতায় লাউ মাচাটি ছিল উঠোনে। এবার কিছু লাইন তুলে প্রশ্ন। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? তারা ফিরে আসে
কারণ হিসেবে বলা হচ্ছে আর কি, চয়েস কতগুলো কারণ। সঠিক কারণটা হচ্ছে মাটিকে আর হাওয়াকে ভালোবেসে। একগুঁয়েটার যে জিনিস না হারানোর কথা কবিতায় বলা হয়েছে, দুরন্ত পিপাসা। ওই যে লাইনটা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। কবিতা খুব ভালোভাবে মুখস্থ রাখবে, তাহলে এই এক কথায় উত্তরগুলো চট করে দিতে পারবে। আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে, এটা কুন্দ ফুলের হাসি। কে এইখানে এসেছিল শূন্যস্থান বছর আগে, কি বসবে ওখানে শব্দ? অনেক। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, অনেক বসবে। কার দুরন্ত পিপাসা ফুরোয় না? একগুঁয়েটার। এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল, শূন্যস্থানে কি বসবে? সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, হয় না বাসি, শূন্যস্থানে দুঃখ, দুঃখ হয় না বাসি। কে এখানে ঘর বেঁধেছে, শূন্যস্থানে নিবিড় বসবে, বুঝতেই পারছো। কে এখানে ঘর বেঁধেছে অনুরাগে, শূন্যস্থানে নিবিড়। কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি। আবহমান কবিতাটির মূল কাব্যগ্রন্থ, উৎস তোমাদের আগে বলে দিলাম, অন্ধকার বারান্দা। অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে আবহমান কবিতাটি সংকলিত হয়েছে। নেভে না তার, কি নেভে না? যন্ত্রণা নেভে না। নেভে না, নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, সেখানটা নেভে না তার, কি নেভে না? যন্ত্রণা। আবহমান কবিতার স্তবক সংখ্যা 7। তোমরা কবিতা পড়ার সঙ্গে সঙ্গে কবিতায় কতগুলি স্তবক সে কথাও খেয়াল রেখো। বিশেষত যারা এই বিষয়ে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য তো ভীষণভাবেই দরকার। আবহমান শব্দের প্রকৃত অর্থ চিরন্তন, শাশ্বত। লাউ মাচাটার পাশে, লাউ মাচা, এখানে আমি দুটো তোমাদের উত্তর তৈরি করে দিয়েছি, কারণ প্রত্যেকেরই একটু ভারী উত্তর বা একটু শৈল্পিক উত্তর মনে না থাকার প্রবণতাটা থাকে, তাই যেটা সহজ মনে হবে যার, সেভাবেই তৈরি করব। মোটমাট তৈরি থাকাটা প্রয়োজনীয়। লাউ মাচাটার পাশে, লাউ মাচা এখানে বাঙালির চিরকালীন ঐতিহ্যের প্রতীক, একরকম উত্তর। আরেক রকম উত্তর, যেটা আমি পাশে লিখেও দিয়েছি বড় উত্তর লেখার সময়, এটা লেখার জন্য, যে এখানে এখন আলোচনা করছি মাল্টিপল চয়েসের মধ্যে, সুতরাং মাল্টিপল চয়েসের মধ্যে এই দুটোর মধ্যে কাছাকাছি যে চয়েসটা থাকবে সেটাই ঠিক করবে অবশ্যই। দেখো, কবিতার একটা বিষয় হয়, কবিতা আর ছবি, এর ব্যাখ্যা, এর ব্যঞ্জনা, সেটা পাঠক কিংবা দর্শক, যে কোনো শিল্পই সেই শিল্প রসিকদের কাছে তার স্বাদ গ্রহণের, তাকে আত্মীকরণের, তাকে বুঝে নেওয়ার একটা স্বাধীনতা রয়েছে, ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। এই কবিতাকে তিনি কিভাবে দেখছেন, এই কবিতাকে তিনি কিভাবে তার কাছে ব্যঞ্জনা ধরা দিচ্ছে, এই ছবির মধ্যে তিনি কোন ছবিটা দেখতে পাচ্ছেন, এই দেখার মধ্যে ব্যক্তিগত স্বাধীনতা
রয়েছে, যে কারণে বলা হয় শিল্প যখন সৃষ্টি হয়ে যায় তখন তার উপর আর শিল্পীর অধিকার থাকে না। তো সেভাবেই যেভাবে তোমার কাছে, তুমি তো পরীক্ষা দেবে যেহেতু, সেই কারণেই কাছাকাছি যে চয়েসটা তুমি দেখতে পাবে তাতে টিক করবে। আর উত্তর লেখার সময় যেহেতু একটু সুন্দরভাবে লেখা দরকার, উত্তরটা সৃজনশীল ভঙ্গিমায় লেখা দরকার, সেই জন্য আমি দ্বিতীয় চয়েসটা দিয়েছি। এটা হচ্ছে শাশ্বত বাঙালি গৃহস্থালির ঐতিহ্যের প্রতীক। যারা একটু বাংলা ভাষাকে সুন্দরভাবে লিখতে চায় তারা ওই গৃহস্থালিও লিখবে না, ওখানে লিখবে গেরস্থালি। কারণ আমাদের সাবেক বাঙালি ঘরে ঘর গেরস্থালি কথাটা খুব প্রচলিত। এটা একেবারেই বাঙালির, বাংলা সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির কথা, বাঙালি সংস্কৃতির আঁতের কথা, মানে অন্তরের কথা। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, এই পংক্তির মূল ভাবনা ব্যক্ত হয়েছে তা হলো শৈশবের স্মৃতিভূমিতে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে। নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এখানে যে ভাবনাটি ব্যক্ত হয়েছে তা হলো মানুষের বয়স বাড়ে কিন্তু তার মনের মধ্যে শৈশব অমলিন থাকে। ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এক কথায় উত্তর এখানে কি হবে? এখানে কোন পিপাসার কথা বলা হয়েছে? মাতৃভূমির টানে ঘরে ফিরে আসার পিপাসার কথা বলা হয়েছে। সারাটা রাত তারায় তারায় এঁকে চলে। কি এঁকে চলে? স্বপ্ন। সন্ধ্যা নদীর হাওয়া ছুটে আসে, কখন আসে? ছায়া নামলে। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে চলে যাই। লাইন তুলে রয়েছে প্রশ্নগুলো। লাউ মাচাটার পাশে কবি লাউ মাচার অনুষঙ্গ ব্যবহার করেছেন কেন? তো এই যে লাউ মাচার কথাটা কবি বলেছেন, তিনি কেন এই অনুষঙ্গটা ব্যবহার করেছেন? আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার চিরায়ত রূপটিকে ফুটিয়ে তোলার জন্য লাউ মাচার অনুষঙ্গ ব্যবহার করেছেন, যেখানে দুলতে থাকা ছোট্ট ফুলটি যেন ফেলে আসা শৈশবের হাতছানি দিচ্ছে। আবহমান কবিতায় তোর সম্বোধন কাকে করা হয়েছে? আবহমান কবিতায় কবি এখানে তোর বলতে মাতৃভূমি বা স্বদেশ কিংবা নিজের গ্রাম থেকে দূরে চলে যাওয়া মানুষকে সম্বোধন করেছেন। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলি, এই যে সিঙ্গেল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা, এর ব্যবহারটা একটু শুনে নাও। যখন কারো বক্তব্য, কবিতার লাইন, গল্পের লাইন এরকম সরাসরি একেবারে পুরোপুরি যখন উদ্ধৃত করবে তখন ডাবল ইনভার্টেড কমা দেবে। আর সিঙ্গেল ইনভার্টেড কমা কখন দেবে? এই যে দেখো, উত্তরে আমি যখন বলছি, যখন প্রশ্নে লিখছি তখন ডাবল ইনভার্টেড কমা, কারণ কবি ও কথা বলেছেন। আর উত্তর যখন লিখছি আমি বা আমরা আর কি, যখন উত্তর লিখছি তখন ওই কবির বলা তোরটাকে এখানে উল্লেখ করছি। ঠিক আছে? আমি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে বলে ওটা বুঝিয়ে দিচ্ছি যে কবি এখানে তোর বলতে মাতৃভূমি বা স্বদেশ কিংবা নিজের গ্রাম থেকে দূরে চলে যাওয়া মানুষকে সম্বোধন করেছেন। আর সিঙ্গেল ইনভার্টেড কমা কখন ব্যবহার হয়? যখন কোনো কিছুর
নামকে, কোনো কিছুকে মোটামুটিভাবে ওখানে এই ব্যাপারগুলো হয়েছিল, তিনি এই কথা বলেছিলেন। সরাসরি পুরোপুরি নয়, কিন্তু মোটামুটি এরকম বলেছিলেন। এই রকম ক্ষেত্রে সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার হয়। সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে বিষয়টাকে রাখলে তখন তার আলাদা করে বিশিষ্টতা প্রকাশ পায়। আচ্ছা, তাহলে আবহমান কবিতায় তোর সম্বোধন কাকে করা হয়েছে? আবহমান কবিতায় কবি এখানে তোর বলতে মাতৃভূমি বা স্বদেশ কিংবা নিজের গ্রাম থেকে দূরে চলে যাওয়া মানুষকে সম্বোধন করেছেন। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে। ফুল দোলার এই পুনরুক্তি কেন করা হয়েছে সংক্ষেপে বুঝিয়ে বলো। আবহমান কবিতায় ফুল দুলছে, ফুল দুলছে, ফুল এই পুনরুক্তিতে একটি দোলায়িত জীবন্ত সময়ের গতি টের পাওয়া যায়। সন্ধ্যার বাতাসে দুলতে থাকা এই ফুল যেন পাঠকের মনেও এক আলোড়ন তোলে, স্মৃতি আর আশ্রয়ের ছবি আঁকে। ফুল দুলছে, ফুল দুলছে, কেন এভাবে বলা হয়েছে সংক্ষেপে লেখো। ওই একই ভাবনাকে এভাবেও লেখা যায়। আবহমান কবিতায় কবি বারবার ফেলে আসা শৈশবের স্মৃতিগুলিকেই ফুল দোলার সঙ্গে তুলনা করেছেন। দেখো, আমি আগেও দুরকম চয়েসের উত্তর তোমাদের দিয়েছি, কারণ এই যে উত্তরটা আবহমান কবিতায় ফুল দুলছে, ফুল দুলছে, ফুল এই পুনরুক্তি আসলে একটি দোলায়িত জীবন্ত সময়ের গতি টের পাওয়া যায়। এটা খুবই গভীর অনুভবের কথা। এটা যারা ধরতে পারবে না তারা এই উত্তরটা অ্যাটেম্প্ট করো না, কারণ না বুঝে লিখলে তো সুরটা কেটে যাবে, তাই না? তাই সহজে যেটা মনে থাকবে, সহজে যেটা মাথায় থাকবে সেটাই লিখবে। আর যারা একটু অনন্য ভঙ্গিমায় উত্তরটা লিখতে চাও, একটু সৃজনশীল ভঙ্গিমায় লিখতে চাও, তারা এই উত্তরটা লিখবে। আবহমান কবিতায় ফুল দুলছে, ফুল দুলছে, ফুল এই পুনরুক্তিতে একটি দোলায়িত জীবন্ত সময়ের গতি টের পাওয়া যায়। সন্ধ্যার বাতাসে দুলতে থাকা এই ফুল যেন পাঠকের মনেও এক আলোড়ন তোলে, স্মৃতি আর আশ্রয়ের ছবি আঁকে। এটা খুব গভীর বোধের কথা। যদি কোনো ছাত্র লেখে, পরীক্ষক তাকে বিশেষ দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তার সহজ একটা উত্তর এখানে দিয়ে দিয়েছি, যাদের যেটা পছন্দ তারা সেটা লিখবে। পরেরটায় চলে যাই। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। উঠান এখানে কিসের প্রতীক বলে মনে করো? আবহমান কবিতায় উঠান এখানে মাতৃভূমির উদার উন্মুক্ত প্রকৃতির মাঝে শান্তি, স্বস্তির স্বাধীন পরিসরের প্রতীক বলে আমার মনে হয়। প্রশ্ন যখন থাকবে উঠান এখানে কিসের প্রতীক বলে মনে করো, মানে তোমার ব্যক্তিগত অভিমত জানতে চাওয়া হচ্ছে। উত্তরটা তোমার সেই ব্যক্তিগত অভিমত দেওয়ার মতো করেই দেবে। আবহমান কবিতায় উঠান এখানে মাতৃভূমির উদার উন্মুক্ত প্রকৃতির মাঝে শান্তি, স্বস্তির স্বাধীন পরিসরের প্রতীক বলে আমার মনে হয়। পরে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, হারিয়ে যাওয়ার কারণ কি? বিভিন্ন পরিস্থিতির কারণে মানুষকে তার জন্মস্থান ফেলে, তার ফেলে আসা শৈশবের স্মৃতি বিজড়িত ভূমিটিকে সেই সময়ের জন্য হারিয়ে ফেলে। হারিয়ে যাওয়ার এটাই হচ্ছে কারণ। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। কি ফুরোয় না? মানুষের মাতৃভূমি, গ্রাম জীবনের প্রতি আকর্ষণ, ভালোবাসা ও আত্মিক টান, এসব
কিছু কখনোই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে উদ্ধৃতিটির মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন সংক্ষেপে লেখো। আবহমান কবিতায় নোটে গাছ হলো মানুষ ও তার জন্মভূমির শাশ্বত সম্পর্কের প্রতীক। নোটে গাছ যেমন বুড়িয়ে ওঠে তেমন মানুষেরও বয়স বাড়ে, কিন্তু মুড়োয় না। মুড়োয় না বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? ক্রমাগত চলমান সময়ের নিরিখে মাতৃভূমির সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যে সময়ের ধুলো পড়ে আবছা করে দিলেও তার টান মুছে যায় না। দেখেছো তো, কবিতার প্রশ্নোত্তর পদে পদে কবিতাকে ব্যাখ্যা করা হচ্ছে। যে ভাবটি কবিতায় কবি উপস্থিত করেছেন তাকে জানতে হচ্ছে। তাই কবির ভাবনার রঙেই রং মিশিয়ে আমাদেরও তাকে গ্রহণ করতে হবে। মুড়োয় না, ক্রমাগত চলমান সময়ের নিরিখে মাতৃভূমির সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যে সময়ের ধুলো পড়ে আবছা করে দিলেও তার টান মুছে যায় না। যাওয়া আসা না ফুরানোর কারণ কি? কবি মাতৃহারা মানুষের স্মৃতিজড়িত স্বভূমিতে আসা যাওয়ার অনন্ত যাত্রার কথা ব্যক্ত করেছেন। এই স্বভূমিতে যাওয়া আসা সেটা একরকম পার্থিব যাওয়া আসা, আর এই অপার্থিব যাতায়াতও আছে। কিভাবে? আবহমান জন্ম মৃত্যু, সেই যাওয়া আসাও তো চলছে, আর এই ব্যথা সেটাও আবহমান। তাই যাওয়া আসা ফুরোয় না। কবি মাতৃভূমি হারা মানুষের স্মৃতি জড়িত স্বভূমিতে যাওয়া আসার অনন্ত যাত্রার কথা ব্যক্ত করেছেন। ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। দুরন্ত পিপাসা বলতে কবি কি বুঝিয়েছেন? কবি স্বদেশচ্যুত মানুষটির স্বভূমিতে ফিরে আসার দুর্নিবার ইচ্ছাকেই দুরন্ত পিপাসা বলেছেন। আচ্ছা, কি আর কি এর তফাৎ জানো তো? নিশ্চয়ই জানো। যারা জানো না তাদের জন্য বলে দিই, যখন কি প্রশ্নের উত্তর কেবলমাত্র হ্যাঁ কিংবা না হবে, তখন হবে কয় রস্বীকার কি। আর যখন কোনো কিছু বিস্তারিত জানতে চাওয়া হয়, প্রশ্ন করে জানা হয় কি, এই যে কি বুঝিয়েছেন, কবি যা বুঝিয়েছেন সেটা ব্যক্ত করতে হবে। এই যে বিবরণ, বিবৃতি দেওয়া, এই কি জিজ্ঞাসা করলে যে বিবৃতি আসে, বিবরণ আসে ডেসক্রিপটিভ ক্ষেত্রে, তখন কয় দীর্ঘিকারে কি। তাহলে বোঝা গেল, আর ভুল হবে না কখনো। যাব কি, বলো কি, কমেন্টে লেখো তো কোনটাতে, কোন বাক্যতে কয় ঋষিকারে কি লিখবে আর কয় দীর্ঘিকারে কি লিখবে। ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। দুরন্ত পিপাসা বলতে কবি কি বুঝিয়েছেন? কবি স্বদেশচ্যুত মানুষটির স্বভূমিতে ফিরে আসার দুর্নিবার ইচ্ছাকেই দুরন্ত পিপাসা বলেছেন। এক গুঁয়েটার পিপাসা কি রকমের? কবি স্বদেশচ্যুত মানুষটির স্বভূমিতে ফিরে আসার অন্তহীন পিপাসা বা ইচ্ছাকে এইভাবে অক্ষরে অক্ষরে প্রকাশ করেছেন। কবিতার উত্তর, কবিতার প্রশ্নোত্তর, সেখানেও
তুমিও একটু কবি হয়ে ওঠো। দেখো কি লিখলাম এখানে, স্বভূমিতে ফিরে আসার অন্তহীন পিপাসা বা ইচ্ছাকে এইভাবে অক্ষরে অক্ষরে প্রকাশ করেছেন। অক্ষরে অক্ষরে একদিকে অর্থ হচ্ছে শব্দে শব্দে বলেছেন, অক্ষর অক্ষর গেঁথে সেই ভাবটিকে প্রকাশ করেছেন, আর অক্ষরে অক্ষরে সত্যি বলছি, তো সেই দ্ব্যর্থবোধক এভাবে উত্তরটা লেখা হলো। সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, এখানে কবি কি বুঝিয়েছেন? আবহমান কবিতায় স্বভূমিচ্যুত মানুষটির মনের মধ্যে যে শিশুটি বাস করে, স্বভূমিতে ফিরে যাওয়ার দুরন্ত বাসনার ছবি সে তারায় তারায় এঁকে রাখে। নেভে না তার যন্ত্রণা যে, কিসের যন্ত্রণা? আবহমান কবিতায় কবি মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার দুঃসহ যন্ত্রণার কথা বলেছেন। দুঃখ হয় না বাসি, দুঃখ বাসি হয় না কেন? মানুষের শৈশবের খেলাঘর বা স্বদেশভূমি হারানোর দুঃখ যন্ত্রণা সর্বদা তার স্মৃতিতে জাগরুক থাকে, তাই তা কখনো বাসি হয় না। তেমনি করে সূর্য ওঠে, তেমনি করে ছায়া, তেমনি করে শব্দবন্ধ পুনরুক্তির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? এই যে বারবার বলা হচ্ছে তেমনি করে তেমনি করে, এই যে তেমনি করে শব্দবন্ধ, এটা তাকে বারবার বলা অর্থাৎ পুনরুক্তি করা হয়েছে, এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? আবহমান কবিতায় কবি মাতৃভূমি হারা মানুষের দুঃখ যন্ত্রণার পাশে কুন্দ ফুলের আনন্দময় অবস্থানের অনুষঙ্গে শাশ্বত সূর্যের উদয় অস্তের আলো ছায়াময় এই সম্পর্কটির এই চিরন্তন রূপকে বোঝাতে চেয়েছেন। তাহলে আমাদের ওই 20 শব্দের উত্তর যেগুলো, এগুলো এতক্ষণ হলো। এই লাইন তুলে যে প্রশ্নগুলো, এগুলো 40 শব্দে 60 শব্দে এইভাবেও তৈরি রাখবে। মূল কথাগুলি হচ্ছে লেখা আছে এখানে, এটাকে যেমন চাওয়া হবে সেইভাবে যাতে তৈরি করে নিতে পারো, সেজন্য খুব বাছাই লাইনগুলোই আমি উল্লেখ করেছি এখানে, যেগুলো প্রশ্নের জন্য ভীষণভাবে বেছে নেওয়া হয়। এবারে আসছি উক্তির প্রাসঙ্গিকতা। এই ছোট্ট একটি ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, এই লাইনটা তো সব রকমভাবে তৈরি রাখবে। এক কথায় 20 শব্দে, 40 শব্দে, 60 শব্দে, তাৎপর্য, ব্যাখ্যা সব রকমভাবে তৈরি করবে, কারণ এখানেই হচ্ছে আবহমানতার মূল কথাটি নিহিত রয়েছে। দেখো এই উক্তির প্রাসঙ্গিকতা, যার জন্য তোমাদের লিখে দিয়েছি আমি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতার এই চরণটি এক অসাধারণ প্রতীকচিত্র। চরণ মানে জানো তো, পা নয় কিন্তু, চরণ মানে ওখানে লাইন, কবিতার পংক্তি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতার এই চরণটি এক অসাধারণ প্রতীকচিত্র, যা পুরো কবিতার মূল সুরকে গভীরভাবে প্রতিফলিত করে। এই চিত্রকল্পটি যেন গ্রাম বাংলার উঠোন জীবনের সরলতা, স্বাভাবিকতা ও সৌন্দর্যকে এক নিঃশব্দ অথচ গভীর কাব্যিকতায় তুলে ধরে। শহুরে শিকড় ছেঁড়া জীবনের ক্লান্তি ও নিষ্প্রাণতার বিপরীতে এই ছোট্ট ফুল হয়ে ওঠে আত্মার আশ্রয়। লাউ মাচার পাশে থাকা এই অতি সাধারণ ফুলটিই যেন শিকড়ে ফেরার আহ্বান, এক আবহমান বাংলার চিরচেনা মমতা ভরা চিত্র। ফুল দুলছে ফুল দুলছে, এই পুনরুক্তিতে একটি দোলায়িত জীবন্ত সময়ের গতি টের পাওয়া যায়।
সন্ধ্যার বাতাসে দুলতে থাকা এই ফুল যেন পাঠকের মনেও এক আলোড়ন তোলে, স্মৃতি আর আশ্রয়ের ছবি আঁকে। এই চরণটি তাই শুধু প্রকৃতির বর্ণনা নয়, বরং কবির অন্তর্লীন আকাঙ্ক্ষা। মানুষ যেন আবার মাটির গন্ধমাখা উঠোনে ফিরে যায়, যেখানে এখনো ফুল দোলে, জীবন জেগে থাকে। একগুঁয়ে কে, কেনই বা তার দুরন্ত পিপাসা মেটে না? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় একগুঁয়ে শব্দটি শুধু মানুষের আচরণ নয়, তার অমর শৈশব সত্তাকে ইঙ্গিত করে। এই শৈশব মানুষের অন্তরে চিরকাল বেঁচে থাকে। সে বুড়িয়ে যায় কিন্তু মুড়োয় না, সেই একগুঁয়ে। একগুঁয়েকে, তার উত্তর পাওয়া গেল। এই একগুঁয়ে শৈশবই মানুষকে বারবার টেনে নিয়ে যায় শিকড়ের দিকে, মায়ার উঠোনে। কবির দৃষ্টিতে এই উঠোনেই আবহমান খেলা চলছে সেই একগুঁয়ে শৈশবের, যেখানে লাউ মাচার পাশে দুলছে ছোট্ট একটা ফুল, যার দোলায় আজও মানুষ আত্মার শান্তি খোঁজে। হারানো সেই স্বদেশ ভূমি, সেই মায়া উঠোনে সবসময় ফেরা হয়ে ওঠে না, তাই এই দুরন্ত পিপাসা মেটে না। আজ এতটুকুই। ভিডিও থেকে নোট করে নাও। প্রথমে কবিতার উৎস, বিষয় সংক্ষেপ, সমগ্র কবিতাটির ভাবার্থ, তারপরে একে একে খুঁটে খুঁটে কবিতায় যে উত্তরগুলি রয়েছে প্রশ্নোত্তরগুলি রয়েছে, লাইন ধরে ধরে সমগ্র কবিতাটা একবার নিজে বোঝো, প্রশ্নোত্তরের মাধ্যমে গভীর অর্থগুলিকে জানো। অতি সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত, এরকম এইভাবে সমগ্র কবিতাটিকে বিশ্লেষণ করো, বিচার করো। তার মধ্যে থেকে ব্যাকরণ খুঁজে তার সমাধান করো। ফুল সন্ধ্যা কি হবে, সন্ধ্যা নদী কি হবে, এর সন্ধি অথবা সমাস কি হতে পারে, কারক কি হতে পারে, এগুলো বিশ্লেষণ করে পড়ো। সমগ্র কবিতায় এই ভিডিওতে আলোচনা করা হলো। তাহলে আজ এতটুকুই। ভিডিও থেকে নোট করে নাও, বারবার শোনো, বোঝো, পড়ে বারবার লিখে অভ্যাস করো। আমি তোমাদের মেধাবী হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষ হতে শেখাই, আর তোমাদের জন্য অনেক রিসার্চ থেকে সারটুকু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করি। তাই সাবস্ক্রাইব করো প্লিজ, আমার চ্যানেলকেও বড় হতে সহায়তা করো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো সহজ পাঠ নিয়ে। কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। তাহলে আজকের মতো এটুকুই। ভালো থেকো, ভালো থাকুন সবাই।